ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজ ক্লাস 11-এর পাঠ্য খুবই একটি গুরুত্বপূর্ণ কবিতা মিটিং অ্যাট নাইট রিটেন বাই রবার্ট ব্রাউনিং আলোচনা করব। লাইন বাই লাইন মিনিং বলবো এবং অবশ্যই ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে। ওকে, তো মূল কবিতার টেক্সট পড়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। দেখো, রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিক্টোরিয়ান লাভ পোয়েম। ওকে, এটাকে লাভ পোয়েম বলা হচ্ছে এবং অনেক ক্রিটিক এই মিটিং অ্যাট নাইট কবিতাটাকে অটোবায়োগ্রাফিক্যাল পিস হিসাবে দেখছেন, যদিও রবার্ট ব্রাউনিং কখনোই বলেনি যে এটা তার জীবন থেকে নেওয়া। রবার্ট ব্রাউনিংয়ের কিন্তু স্বীকার করেনি, কিন্তু বেশিরভাগ ক্রিটিক কবিতার অ্যাঙ্গেল থেকে বলছেন এটা হয়তো তার জীবনেরই একটা অংশ। কেন বলছেন? তার কারণ হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের পরবর্তীকালে যিনি ওয়াইফ হয়েছিলেন তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তার সঙ্গে তিনি যখন প্রেম করতেন অর্থাৎ কোর্টশিপ করতেন, তখনকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতারই ফসল হচ্ছে এই কবিতাটা, বেশিরভাগ ক্রিটিক মনে করেন। তার কারণ ব্যারেট ব্রাউনিং রবার্ট ব্রাউনিংয়ের থেকে 6 বছরের বড় ছিল। ঠিক আছে, এই কারণে বা অন্যান্য কারণে ব্যারেট ব্রাউনিংয়ের বাবা তাদের এই সম্পর্কটাকে কিন্তু অ্যাপ্রুভ করেনি। পরবর্তীকালে মেনেও নেয়নি, বিয়ের পরেও মেনে নেয়নি। ঠিক আছে, তাই তারা দুজনেই ইতালিতে চলে গিয়েছিল। তাই এই তাদের যে সম্পর্কটা খুব সিক্রেট ছিল, যেহেতু তাদের বাবা মার সম্মতি ছিল না। তাই এই যে তোমরা যে কবিতাটা পড়তে যাচ্ছ, এই কবিতাটা এই কারণে অনেক ক্রিটিক মনে করে যে রবার্ট ব্রাউনিংয়ের ব্যক্তিগত জীবন থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা দিক, এই কবিতাটা প্রথম 1845 সালে ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স নামে কবিতা সংকলনে প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে যে কোথায় প্রকাশিত হয়েছিল ড্রামাটিক রোম্যান্স অ্যান্ড লিরিক্স ইন 1845। এবং পরবর্তীকালে এই কবিতাটার নামকরণ করা হয় মিটিং অ্যাট নাইট। কবিতাটা শুরু করা যাক। দেখো, দিস পোয়েম ইজ অ্যাবাউট এ জার্নি অফ এ বিলাভেড টু মিট হিজ লেডি লাভ অ্যান্ড ফাইনাল ইউনিয়ন বিটুইন দেম। অর্থাৎ এই কবিতাটা হচ্ছে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করার উদ্দেশ্যে যে যাত্রা করেছিল সেটা আলোচনা করছে, এবং ফাইনালি তাদের মধ্যে যে ইউনিয়ন হয়েছিল, তাদের সোলের মধ্যে, তাদের আত্মার মধ্যে যে মিলন হয়েছিল, সেটাই এই কবিতায় দেখানো হয়েছে। তাহলে চলো আমরা এবার লাইন বাই লাইন আলোচনা করি। ওকে, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, ধূসর সমুদ্র এবং দীর্ঘ কালো পথ। আচ্ছা, এখানে গ্রে সি কথাটা কেন বলেছে? গ্রে সি কথার ধূসর সমুদ্র কেন বলছে? অর্থাৎ যে যাত্রাটা করেছে সেটা হচ্ছে গিয়ে তোমার সন্ধ্যার দিকে যাত্রাটা করেছে। সেই কারণে, কারণ সিক্রেট মিটিং যদি আমাকে করতে হয় তাহলে তো আমাকে রাতে মিট করতে হবে, কারণ সিক্রেসি মেনটেন করতে গেলে তো আমার সকালবেলা বা দিনের বেলায় গেলে তো হবে না, কারণ সেটা সিক্রেসিটা মেনটেন হবে না। তাই বলছি সন্ধ্যার দিকে রওনা দিয়েছে। তাই সন্ধ্যার দিকে যখন রওনা দিয়েছে, সমুদ্রের উপর দিয়ে যখন যাচ্ছে, সমুদ্রটার ধূসর কালার, কারণ সন্ধ্যার পরে এমনি আমরা কি দেখি, কুয়াশা পড়তে শুরু করে, তাই তো? তা কুয়াশা পড়ে পুরো সমুদ্রের উপরে যেন কুয়াশার সাদা চাদরে ঢেকে গেছে, তাই সেটাকে বলছে গ্রেসি। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড কেন? কারণ অন্ধকার নেমে আসছে বলে পুরো তোমার যে স্থলভাগটা, যেটাকে বলছে যে সমুদ্রের যে বীজটাকে পুরো কালো লাগছে অন্ধকারে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটা বিষয় আছে। এই যে গ্রে সি যে কথাটা বলেছে না, এই গ্রে সি বলার মূল কারণ হচ্ছে এটা কিন্তু একটা সিম্বলিক শব্দ। এর মানে হচ্ছে কি, যে ধূসর সমুদ্র মানে কি, আমাদের যদি সমুদ্রটা যদি ধূসর না থাকে, রাত্রিবেলাও যদি কুয়াশাটা কম থাকে, তাহলে কি থাকে, ভিজিবিলিটিটা বেশি থাকে। কিন্তু এই গ্রে সি কথাটা বলে বোঝাচ্ছে যে আমার সামনের ভিজিবিলিটি একদম কমে গিয়েছিল, অর্থাৎ এই জার্নিটা ইজ গোয়িং টু বি টু স্ট্রেনুয়াস আর টু ডিফিকাল্ট। এই জার্নিটা প্রচণ্ড কষ্টকর হতে যাচ্ছে। কারণ কষ্টকর হতে যাচ্ছে এই সেন্সে যে এই যাত্রাটা মোটেও সহজ নয়। ঠিক আছে, অ্যান্ড দ্য ইয়োলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, বলছে হলুদ রঙের অর্ধচন্দ্রাকার চাঁদ, যেটা কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে। এটা দেখো, এটা আক্ষরিক অর্থে আমি তারপরে প্রথমে বলছি, তারপরে আমি তোমাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছি। ভালো করে খেয়াল করো, এখানে বলছে তোমার লার্জ অ্যান্ড লো, চাঁদটা কখনো বড় হচ্ছে, চাঁদটা কখনো ছোট হচ্ছে। এটা দেখবে, এটা আমরা মোটামুটি সায়েন্টিফিক্যালি বা জিওগ্রাফিক্যালি কিন্তু এটা হয় যে যখন মেঘে ঢাকা থাকে চাঁদটা, কখনো চাঁদটা বড় হয়ে যায়, আবার যখন মেঘটা সরে যায় তখন চাঁদটা ছোট হয়ে যায়। এটা তো ন্যাচারাল ফিনোমিনন। কিন্তু এই ন্যাচারাল ফিনোমিননটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন?
মানুষের হিউম্যান সাইকোলজি দিয়ে। অর্থাৎ তিনি যখন যাত্রাপথে মানে তার লেডি লাভের সঙ্গে মিলিত হতে যাচ্ছে, তখন তার এক্সপেকটেশনটা খুব হাই হয়ে যাচ্ছে, এই তো কিছু সময় পর আমি আমার লেডি লাভের সঙ্গে মিলিত হব। তখন চাঁদটা বড় হয়ে যাচ্ছে এবং একটু পরেই তার মনে আবার আসছে, মা যাওয়ার পথে যদি কেউ দেখে ফেলে, যদি আমি মিলিত না হতে পারি। এরকম হিউম্যান সাইকোলজি, কখনো এক্সপেকটেশন খুব হাই থাকে, কখনো এক্সপেকটেশনটা ভয়ে চুপসে যায়। তার কারণ এটাই, আমরা যখন কোনো কিছু ভালো দিকে এগোই, নেগেটিভিটি কিন্তু মাথার মধ্যে কোনো সময় আমাদের উকি মারে। এই নেগেটিভিটি উকি মারে বলেই কিন্তু আমাদের এক্সপেকটেশনটা চুপসে যায়। তাই কখন লার্জ হচ্ছে, যখন ভাবছি এই তো কিছু সময় পরেই মিলিত হতে যাচ্ছি, তখন চাঁদটা মানে বড় হয়ে যাচ্ছে। আবার যখন লো হচ্ছে, তার মানে কি ভয় করছে যদি আমাদের মিটিংটা সাকসেসফুল না হয়। তাহলে বুঝতে পারছো যে একটা ন্যাচারাল ফিনোমেনা দিয়ে কি সুন্দর হিউম্যান সাইকোলজির সাটেল দিকটা কবি দেখিয়ে দিল, তাই না? অনন্য। এবার দেখো, অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিভ, বাবা কি বলছে, হতচকিয়ে যাওয়া ছোট ছোট ঢেউগুলো। এখানে স্টার্টেল কথার অর্থ হচ্ছে গিয়ে হতচকিয়ে যাওয়া। স্টার্টেলড, হতচকিয়ে যাওয়া। ঢেউগুলো হতচকিয়ে কেন যাচ্ছে? তার কারণ রাত্রে তো তোমার জাহাজ চলে না, নৌকা চলে না, ও রাত্রে যাচ্ছে, তার মানে ঢেউগুলোকে যেন ডিস্টার্ব করছে, এটা পার্সনিফাই করা হচ্ছে এখানে। ঢেউগুলোকে যেন ব্যক্তিত্ব আরোপ করছে, ঢেউগুলো যেন লাভ দিয়ে উঠছে, ছোটো ছোটো ঢেউগুলো লাভ দিয়ে উঠছে, ও ঢেউগুলোকে যেন তোমার যে প্রেমিক তার জাহাজটা যেন ডিস্টার্ব করছে, ঠিক আছে? এবং সে লাভ দিয়ে কীভাবে লাভ দিচ্ছে? ইন ফায়ারি রিংলেটস, আগুনের মতো করে ঢেউগুলো যেন ঘুম থেকে উঠছে। ঘুম থেকে কেন উঠছে? কারণ আমরা জানি সবাই রাতে ঘুমোয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো, সমুদ্রর রাত তো দিন বলে কিছু নেই, সমুদ্রের ঢেউ সবসময় হয়। কিন্তু পোয়েটিক ব্যাপারটা দেখো কি সুন্দর পোয়েটিক্যালি বলেছে, রাত্রে যেন কবির প্রেমিকের যে বোটটা, নৌকাটা, সেটা যেন তার সমুদ্রের যে নীরবতাটাকে, সমুদ্রের যে ঘুমন্ত ভাবটাকে যেন জাগিয়ে তুলছে। আসলে সমুদ্র সবসময় কিন্তু উথাল পাথাল করে, কিন্তু পোয়েটিক্যালি বলছে যে তার ঘুমটাকে যেন এই বোটটা ভেঙে দিল, ঠিক আছে? এবং এই ঢেউগুলো আগুনের গোলার মতো এরকম লাফ দিচ্ছে। এই যে রিংলেটস কথাটা এখানে ইউজ করেছে না, যে আগুনের গোলার মতো ঢেউগুলো যেন লাফ দিচ্ছে হতচকিয়ে, এটা আসলে কি ডিফিকাল্টি প্রকাশ করছে। অর্থাৎ কত ডিফিকাল্ট পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে, আমার লেডি লাভের সঙ্গে মিলিত করতে। তাই তো আজকে কোনো ভালোবাসা যদি খুব সহজেই আমি অ্যাচিভ করতে পারি, তাহলে সেই ভালোবাসার মধ্যে কিন্তু সেই ভালো লাগাটা, সেই ব্যাপারটা থাকে না। সেই ভালোবাসাটাই ভালো হয়, বা তোমার আরও বেশি আন্তরিক হয়, যেটাকে আমরা খুব কষ্ট করে পাই, তাই না? যেটাকে পেতে গেলে কষ্ট করে যেটা আমরা পাই, শুধু ভালোবাসার দিক না, জীবনে সব কিছুতে যেটা আমরা কষ্ট করে পাই, সেটার প্রতি কিন্তু মানুষের টানও বেশি থাকে। তাই একটা ভালোবাসা খুব ইজি পেলে একটা একরকম ব্যাপার, আর যেটা কষ্ট করে পাই তার ব্যাপারই আলাদা, তার সিগনিফিকেন্সই আলাদা হয়ে যায়। তাই বলছে যে কত কষ্ট করে ডিফিকাল্ট পথ পেরিয়ে আমাকে যেতে হবে। তাই ফায়ারি রিংলেটস কথাটাও কিন্তু এখানে তার ডিফিকাল্ট জার্নিকে ইঙ্গিত করছে। ওকে, তারপরে কি বলছে, অ্যাজ আই গেইন দ্য কোভ। এখানে গেইন কথার অর্থ হচ্ছে গিয়ে, এখানে গেইন বলেছে যে গেইন কথার অর্থ হচ্ছে গিয়ে রিচ, পৌঁছানো, ঠিক আছে? যেইমাত্র আমি পৌঁছলাম কোভ কথার অর্থ হচ্ছে গিয়ে খাড়ি, বোঝা গেল? যেইমাত্র আমি খাড়িতে পৌঁছলাম। উইথ পুশিং প্রো কথার অর্থ হচ্ছে গিয়ে, এখানে পুশিং প্রো বলেছে, পুশিং প্রো মানে হচ্ছে গিয়ে তোমার অর্থাৎ কোনো নৌকার অগ্রভাগ, অর্থাৎ নৌকার অগ্রভাগটাকে আমি ঠেলছি। এখানেও দেখো আবারও ডিফিকাল্টি, কেন ঠেলছি? তার কারণ খাড়িতে আমরা কি জানি, কাদা থাকে, কর্দমাক্ত, একদম আটকে গেছে বাবা, নৌকাটা আটকে গেছে, নৌকাটাকে সামনের দিকে ঠেলতে হচ্ছে, এই চল চল চল। তার মানে চিন্তা করো, ওই ঢেউ পার হয়ে এবার খাড়িতে আসলো, খাড়িতে এসে আর তো নৌকা যায় না, এবার সামনে থেকে নৌকাটাকে ঠেলতে হচ্ছে। তার মানে এটাও কি প্রকাশ করছে, হাউ ডিফিকাল্ট দ্য জার্নি ইজ, কতটা ডিফিকাল্ট জার্নি হচ্ছে, যে আমাকে কত কাঠখড় পোড়াতে হচ্ছে এই জার্নিটাকে আমাকে ফেস করতে, ঠিক আছে? এবার দেখো পরের স্লাইডে চলো। অ্যান্ড কুইঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাশি স্যান্ড। স্বাভাবিকভাবেই কোব মানে খাড়িতে কি হয়ে যায়, আমাদের নৌকার স্পিড কমে যায়, কারণ কাদায় আটকে যায়। স্লাশি মানে হচ্ছে গিয়ে, এখানে যে স্লাশি কথাটা বলেছে, স্লাশি মানে হচ্ছে কর্দমাক্ত, একদম কাদা কাদা ভাব। আর কোয়েঞ্চ মানে এখানে হচ্ছে গিয়ে সাবসিডাইজ হয়ে যাওয়া, কমে আসা, স্পিড কমে এসছে, কাদায় স্পিডটা কমে এসছে, বোঝা গেল?
দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। বাবা এখনও শেষ হয়নি, সবে খাড়ি পের হলো, এবার খাড়ি পার হওয়ার পরেও 1 মাইল আমাকে যেতে হবে সমুদ্রের গন্ধযুক্ত, উষ্ণ সমুদ্রের গন্ধযুক্ত বিচের উপর দিয়ে। এই যে ওয়ার্ম সি সেন্টেড বিচ, এর মধ্যে একটা এক্সপেকটেশনের একটা অ্যানোটেশন আছে, অর্থাৎ একটা প্রত্যাশার আগুন আছে, ঠিক আছে? কারণ এই তো সামনে এগিয়ে এসছি, এই খাড়ি পার হয়েছে, আর বেশি সময় নেই, সামনে এগোচ্ছে। যে ওয়ার্ম কথাটার মধ্যে দিয়ে একটা সেন্সুয়াল জিনিস প্রকাশ পায়, একটা সেন্সুয়ালিটি প্রকাশ পায়, ঠিক আছে? এই তো সি সেন্টেড বিচ কেন বলেছে? কারণ সমুদ্র থেকে বেরিয়েই তো আমি বিচটা মানে প্রবেশ করেছি, তাই অটোমেটিক্যালি কি সেই বিচের মধ্যে যেন তোমার একটা সমুদ্রের গন্ধ রয়ে গেছে, তাই তো? তাই ওয়ার্ম সি সেন্টেড বিচ কথাটা একদিক দিয়ে সেন্সুয়ালিটি প্রকাশ করছে। তার মানে হচ্ছে গিয়ে এই তো আর 1 মাইল সমুদ্রের বিচের উপর দিয়ে গেলেই আমি আমার বিড়াভিড়ের সঙ্গে মিলিত হতে পারবো, ঠিক আছে? 3 fields to cross till a farm appears। 3টে মাঠকে আমার ক্রস করতে হবে, পার হতে হবে, যতক্ষণ পর্যন্ত না, টিল মানে যতক্ষণ পর্যন্ত না একটা খামার বাড়ি অ্যাপিয়ার্স হাজির হয়, দেখা যায়। অ্যাপিয়ার্স মানে হাজির হয় বা দেখা যায়, তাহলে বুঝতেই পারছো যে লেডি লাভের সঙ্গে সে দেখা করতে যাচ্ছে, সেই লেডি লাভটা কোথায় থাকে? ওই খামার বাড়িতে থাকে, ঠিক আছে? বলে রেখেছে তুমি ওই খামার বাড়িতে থেকেও আমি দেখা করতে আসবো। তাহলে এখনও এই বিচ পাড়িয়েও আরও 3টে পথ যেতে হবে। বাবা পথ আর শেষ হচ্ছে না। তার মানে চিন্তা করো, বিলাভেডের সঙ্গে দেখা করতে গেলে কত ঝামেলা পোয়াতে হয়েছে রবার্ট ব্রাউনিংকে, বা রবার্ট ব্রাউনিং যাকে এখানে ন্যারেটর বলেছে, ঠিক আছে? কতটা কষ্ট করতে হয়েছে। এ ট্যাপ অ্যাট দ্য প্যান, চলে এসছে, গন্তব্যে চলে এসে টক 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 করে, প্যান মানে হচ্ছে জানলার কাচের যে সার্সি, কাচের জানলার মধ্যে একটা টক 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 করে আওয়াজ করলো। ভেতরে যে আছে অর্থাৎ প্রেমিকা, সে জানলো যে এসছে, কারণ এটা তো আগে থেকে জানা, পুরো এটা মানে এই যে মিটিংটা হবে সেটা আগে থেকে জানানো ছিল, গন্তব্যস্থল ফিক্স ছিল। তাই প্রেমিকাও বুঝতে পারলো যে বিলাভেড চলে এসছে। তখন কি করলো? ঘর অন্ধকার ছিল, কারণ ঘর আলো জ্বালিয়ে রাখেনি, যদি কেউ টের পেয়ে যায়, প্রচণ্ড সিক্রেট। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, প্রেমিকা ঘরের ভিতরে শার্প স্ক্র্যাচ মানে হচ্ছে আমরা দেশলাই জ্বালাই, টুপ করে দেশলাইয়ের আলোটা জ্বাললো। অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, নীল রঙের একটা আগুনের শিখা জ্বলে উঠলো। অর্থাৎ দেখবা তোমরা দেশলাই কাঠিতে নীল রঙের আগুনই জ্বলে প্রথমে, ঠিক আছে? নীল রঙের একটা দেশলাই থেকে নীল রঙের আগুন জ্বলে উঠলো, ঠিক আছে? একটা জিনিস দেখো, এই যে ব্লু স্পার্ট, এই যে ব্লু কথাটা এখানে ব্যবহার করেছে না, ব্লু কথাটার মধ্যে কিন্তু একটা সেক্সুয়ালিটির অ্যানোটেশন আছে, একটা সেন্সুয়ালিটি আছে। আর এই কবিতাটা কিন্তু ভিক্টোরিয়ানে যে সত্যিই বেমানান, কারণ ভিক্টোরিয়ানে যে এরকম ধরনের একটা সেন্সুয়াল কবিতা তৈরি করা, রবার্ট ব্রাউনিং প্রচণ্ড ডেয়ারিংয়ের মানসিকতার পরিচয় দিয়েছে, ঠিক আছে? এই যে ব্লু কথার মধ্যে দিয়ে একটা সেন্সুয়ালিটি অ্যানোটেশন প্রকাশ করে, ঠিক আছে? এটা এই কালারটাই তাই ইঙ্গিত করে যে নীল রঙের একটা আগুন তোমার লাইটেড ম্যাচ দিয়ে জ্বালালো। অ্যান্ড এ ভয়েস লেস লাউড, ভেতর থেকে একটা আওয়াজ অল্প গলায় বলল, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। সেই আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে আওয়াজটার মধ্যে যেন একটু আনন্দও আছে এবং ভয়ও আছে। কেন আনন্দ আছে? তার কারণ এই লেডি লাভের সঙ্গে আমি মিলিত হতে যাচ্ছি, দুজন মিলিত হতে। আর ভয় কেন? এই মুহূর্তে এসে কেউ যদি আমাদের এই মিলনে বাধা দেয়, অর্থাৎ এই টোটাল যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা যদি ভেস্তে দেয়, আমাদের ইউনিয়ন যদি ইউনিয়ন না হতে পারে, যদি সাকসেসফুল না হয়, এই ভয়ে যেন তখনও তারা, মানে আলটিমেট এটা মানুষের সাইকোলজি, মানুষ যখন খুব আনন্দও থাকে তখনও কিন্তু তার একটা হারানোর ভয় থাকে। এই আনন্দ, এই সুখ আমার কপালে থাকবে তো? অনেকেই দেখবে খুব আনন্দ হওয়ার পরে বলে এই আনন্দ আমার কপালে টিকবে তো? অর্থাৎ চরম সাকসেসফুল বা আনন্দের সময়ও কিন্তু আমাদের মনে মাঝে মাঝে কিন্তু নেগেটিভিটি আসে। সেটাই প্রকাশ পেয়েছে যে মিলিত হতে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, তখনও যদি এটা ভেস্তে যায়। বোঝা গেল? অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, নীল রঙের তো বললাম। অ্যান্ড এ ভয়েস লেস লাউড, একটা হালকা গলায়, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। এরপর জয় এবং আনন্দের মাঝেই দুটো হৃদয় বিটিং, ধপধপ করে উঠলো একে অপরে। অর্থাৎ বোঝাই গেল বিটিং ইচ টু ইচ কখন বুকের হৃদয় ধরপড়ানি করে, যখন তারা একে অপরকে এমব্রাস করে, জড়িয়ে ধরে, হাগ
একে অপরকে জড়িয়ে ধরে। বোঝা গেল? এইভাবে কি হলো, শুধুমাত্র ফিজিক্যাল ইউনিয়ন হলো না, একটা ইউনিয়ন অফ সোল হলো, দুটো আত্মার মিলন হলো। এই মানে কবিতাটা এখানেই অনন্য। শুধুমাত্র লাভ ইজ নট অনলি দ্য ইউনিয়ন অফ ফিজিক অর ফিজিক্যাল সেন্স। লাভ শুধুমাত্র শরীরের মিলন নয়, লাভ মনের মিলন। এখানে একদিক থেকে যেমন সেন্সুয়ালিটিকে প্রকাশ করা হয়েছে, একদিকে কিন্তু দুটো আত্মার মিলনকেও বোঝানো হয়েছে। শুধুমাত্র শরীর দিয়েও যেমন ভালোবাসা হয় না, সেরকম শুধুমাত্র মন দিয়েও ভালোবাসা হয় না। জর্জ বার্নার্ড তাই তো বলে গেছে যে ভালোবাসা হচ্ছে ইজ এ রাইট ব্যালেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড বডি। শরীর এবং মনের ভারসাম্য দুটোই দরকার। ঠিক আছে, এখানে সেটাই প্রকাশ পেলাম। সেন্সুয়ালিটির প্রকাশ যেমন পেলাম, ঠিক একই রকমভাবে দুটো মনের বা দুটো আত্মার মিলন কমপ্লিট হলো, সেটাও আমরা দেখতে পেলাম। অনন্য কবিতা, অসাধারণ কবিতা। ঠিক আছে, কবিতাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও পেতে, আমাকে মোটিভেশন পেতে সাহায্য করো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।